সাইমুম সিরিজ ৩ মিন্দানাওয়ের বন্দী পর্ব ৩ পর্বত শৃঙ্গের নিচে আপোয়ান উপত্যকা। উপত্যকা ও পর্বতের গাত্রদেশ ঘন বনে আচ্ছাদিত, যেন সবুজ চাদরে ঢেকে রাখা হয়েছে সব দিকটাই। উপর থেকে দেখলে তাই মনে হয়, কিন্তু সে সবুজ চাদরের নিচে উপত্যকা ও পর্বতের গাত্রদেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে নেমে এসেছে রাস্তা নিচের উপত্যকায়। পথ যেখান থেকে শুরু হয়েছে সেখানে এক পর্বত গহ্বরে এক পাথুরে বাড়ি। এটাই পিসিডার সদর দফতর। নিচের উপত্যকা ভূমিতে পর্বতের দেয়াল ঘেঁষে আরও অনেক সবুজ রঙের পাথুরে বাড়ি। ৩ দিকে পর্বত ঘেরা ৪,০০০ ফুট উঁচুতে এই আপোয়ান উপত্যকাই পিসিডার প্রধান ঘাঁটি, রাজধানী। সদর দফতরের অভ্যন্তরে একটি প্রকোষ্ঠ, বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল। ঘরের কোণে খাটিয়ায় বিছানা পাতা। এর বিপরীত দিকের কোণে একটি টেবিল, তার পাশে ইজি চেয়ার। ইজি চেয়ারে এক যুবক গা এলিয়ে পড়ে আছে, চক্ষু মুদ্রিত, কপালে চিন্তার ভাঁজ, গৌরবর্ণ মুখমণ্ডলে বিষাদের কালো ছায়া। তার সামনে টেবিলে এক গ্লাস দুধ, ঠান্ডা হয়ে গেছে। যুবকটি মূর হামসার, পিসিডার সহকারী অধিনায়ক। মূর হামসারের আরেকটি পরিচয় আছে, সে মিন্দানাওয়ের মাগনদানা রাজবংশের রাজপুত্র। তার পূর্বপুরুষ সুলতান আবু বকর ওরফে পাদুকা মহাসারি মৌলানা আস সুলতান শরীফ আল হাশমি, বিখ্যাত সুলু সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনি আনুমানিক ১৪৫০ খ্রিস্টাব্দে সুলু দ্বীপে আগমন করেছিলেন। মিন্দানাও ও সুলু দ্বীপপুঞ্জের গ্রামান্তরে ইসলামের আলো ছড়িয়েছেন তিনি। স্পেন ও পরে মার্কিনীদের বিরামহীন বিরোধিতা ও হামলা সত্ত্বেও বর্তমান শতকের মধ্যভাগ পর্যন্ত সুলু ও মিন্দানাও দ্বীপপুঞ্জে এই রাজবংশের হাতে মুসলমানদের স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। রাজকুমার মূর হামসার মিন্দানাওবাসীদের রক্ষার জন্য তাদের প্রতিরোধ সংগ্রামে সকলের সাথে আজ নেমে এসেছে পথে। ধীরে ধীরে কক্ষটির দরজা খুলে গেল। উকি দিল একটি মুখ, জুয়ের মতো অপরূপ, শুভ্র ও পবিত্র সে মুখ। তারুণ্যের চাঞ্চল্য দুটি চোখে। দরজা ঠেলে সে ভিতরে ঢুকল। পাতলা একহারা গড়নের দেহ, বয়স ২০-এর বেশি হবে না। যৌবনের জোয়ার এসেছে দেহে, নীল গাত্রাবাস বাড়িয়ে দিয়েছে দেহের সুষমা। ঘরে ঢুকে গ্লাসের দুধের দিকে নজর পড়তেই মেয়েটি বলল, দুধ তো একটুকুও খাননি ভাইয়া। মূর হামসার মাথা তুলল না, যেমন ছিল তেমনই পড়ে রইল। মেয়েটি মূর হামসারের মাথার কাছে গিয়ে ধীর স্বরে বলল, বৃথাই চিন্তা করছেন ভাইয়া, দেখবেন ২-১ দিনের মধ্যেই জনা ভাত্তা এসে পড়বেন। ধীরে ধীরে চোখ খুলল মূর হামসার, বলল, বিধির বিধান বোধহয় অন্যরকম শিরি। কেন? ইয়াসির সিঙ্গাপুর থেকে কিছুক্ষণ হলো ফিরে এসেছে। কি খবর এনেছে ভাইয়া? পিসিডার জন্য মারাত্মক দুঃসংবাদ বোন। কি? আব্দুল্লাহ হাত্তাকে কিডন্যাপ করা হয়েছে। ভাইয়া! আর্তনাদ করে উঠল শিরির কণ্ঠ। কিছুটা থেমে সে বলল, কেমন করে এটা সম্ভব হল? কোথা থেকে? জেদ্দা থেকে বিমান ছাড়ার পর। জেদ্দা ও করাচির মাঝপথ থেকে বিমান কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল ভারত মহাসাগরের এক জনশূন্য দ্বীপে। সেখানে নামিয়ে নেয়া হয়েছে আব্দুল্লাহ হাত্তাকে। হাত্তার পরে নাকি আরও একজন লোককেও নামিয়ে নেয়া হয়েছে। তারপর বিমান ফিরে এসেছে। মূর হামসার থামল। কিছুক্ষণ দুজনেই কথা বলতে পারল না। পরে শিরি জিজ্ঞেস করল, কিন্তু দ্বীপে গিয়ে কেউ কোনো খোঁজ নিল না ভাইয়া? বিমান ফিরে আসার পর সেখানে উদ্ধারকারী এক স্কোয়াড্রন বিমান গিয়েছিল করাচি থেকে, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় তৈরি করা বিমানবন্দর এবং এক পরিত্যক্ত বাড়ি ছাড়া সেখানে আর কিছুই পায়নি। আবার দুজনেই নীরব, বিষাদের ছায়া দুজনের চোখে মুখে। নীরবতা ভাঙল শিরি। বলল সে, এটা কাদের কাজ বলে অনুমান করছেন ভাইয়া? মূর হামসার ধীরে বলল, সাম্রাজ্যবাদী স্বার্থের প্রতিভূ ক্লু ক্লাক্স ক্লানেরই কাজ এটা। মূর হামসারের কথা শেষ হতেই টেবিলের পাশে বোর্ডে লাল সংকেত জ্বলে উঠল। মূর হামসার সোজা হয়ে বসল।
বলল, সিঁড়ি, তুমি আড়ালে যাও। আবার কোনো বিপদ বার্তা এলো নাকি দেখি। ভারী শোনালো মূর হামসারের কথা। সিঁড়ি বলল, এমনভাবে ভেঙে পড়লে তো চলবে না ভাইয়া। আমাদের ভরসা তো কোনো মানুষ নয়। আমরা বিপদে ভয় পাব কেন? মূর হামসার ছোট বোনটির মুখের দিকে একবার তাকিয়ে বলল, সত্যি বলেছিস বোন। একটু থেমে বলল আবার, মিন্দানাওয়ের হতভাগ্য মুসলমান সবাই যেদিন তোর মতো করে ভাবতে শিখবে, সেদিনই আমাদের জীবন থেকে অমানিসার অবসান ঘটবে। সিঁড়ি ঘরের পিছন দিকের একটি পর্দা ঠেলে আড়ালে চলে গেল। মূর হামসার চাপ দিল একটি সুইচে। মুহূর্ত কয়েক পরেই খোলা দরজা দিয়ে প্রবেশ করল পিসিডার কর্মী শায়রা আলী। সে এসে সালাম জানিয়ে মূর হামসারের সামনে দাঁড়াল। হাঁপাচ্ছে সে, চোখে মুখে তার উত্তেজনা। কি খবর শায়রা? উদ্গ্রীব কণ্ঠ মূর হামসারের। আমাদের উপকূলে একটি জাহাজ ভিড়ছে। জাহাজ? আমাদের উপকূল রক্ষীরা? মূর হামসারকে কথা শেষ করতে না দিয়েই শায়রা বলল, জাহাজ আমাদের উপকূলের দিকে এগিয়ে আসতেই আমাদের রক্ষীরা জাহাজ লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। একজন লোক জাহাজের ডেকে নেমে আসে। সে কিছু বলার জন্য এগিয়ে এসেছিল। একটি গুলি লেগে সে পড়ে যায়। আমরা দূরবীন দিয়ে তাকে বাম হাত চেপে ধরে ক্যাপ্টেন ব্রিজের দিকে উঠে যেতে দেখি। পরে জাহাজের মাইক থেকে তিনি বলেন, মিন্দানাওয়ের মুসলিম ভাইয়েরা, আমি রুড থান্ডার, আমি ব্রাইট ফ্লাস মূর হামসারের সাথে কথা বলতে চাই। তিনি আসার আগে কাউকে জাহাজে না ওঠার জন্য আমি অনুরোধ করছি। মূর হামসার উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়েছিলেন। সে দ্রুত কণ্ঠে বলল, কি বললে শায়রা? তার নাম কি বলেছিল? রুড থান্ডার। আর আমার? ব্রাইট ফ্লাস। দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল মূর হামসার। তার আঙুলের ফাঁক দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। মূর হামসার ভেঙে পড়ল কান্নায়। শায়রার কাছে এ দৃশ্য অভাবিত। বিস্ময় বিমূঢ় কণ্ঠে সে বলল, জনাব আপনি। শায়রা কথা শেষ করতে পারল না। মূর হামসার তাড়াতাড়ি সোজা হয়ে বসল। রুমাল দিয়ে অশ্রু মুছে বলল, আব্দুল্লাহ হাত্তার এই দুনিয়ায় নেই শায়রা। যাও তুমি, সবাইকে বলো গিয়ে তার যেন কোনো ক্ষতি না হয়। জাহাজের কোনো ক্ষতি করো না তোমরা। আমি আসছি। শায়রা চলে গেল। আড়াল থেকে বেরিয়ে এলো সিঁড়ি। বলল সে, কি বললেন ভাইজান? জনাব হাত্তা নেই? নেই বোন। কালোবাজ চলে গেছে আমাদের ছেড়ে। এবার রুড থান্ডার আমাদের নেতা। অর্থাৎ? বিস্ময় বিস্ফারিত সিঁড়ির দুটি চোখ। মূর হামসার সিঁড়িকে বুঝিয়ে বলল, পিসিডার গোপন গঠনতান্ত্রিক কোড অনুসারে কালোবাজ আব্দুল্লাহ হাত্তার পরে যিনি নেতা হবেন তার কোড নাম হবে রুড থান্ডার। কিন্তু একজন অজানা অচেনা লোক এ দাবি তুলতে পারেন কেমন করে? সেটাই রহস্য। তার কাছে গেলেই এটা পরিষ্কার হয়ে যাবে। আমার যতদূর বিশ্বাস, আব্দুল্লাহ হাত্তার সাথে তার দেখা হয়েছে। আপো পর্বত। পিসিডার দরবার কক্ষ। পিসিডার ৫০০ নেতৃস্থানীয় কর্মী এবং কেন্দ্রীয় কমিটির ১১ জন সদস্য দরবারে উপস্থিত। মঞ্চের বাম পাশ দিয়ে নাইলনের পর্দা উঠছে। ওপারে বসেছে মহিলা কর্মীরা। সহকারী প্রধানের সামনে বসেছেন মূর হামসার। দলের প্রধান আব্দুল্লাহ হাত্তার আসন খালি পড়ে আছে। মঞ্চের সামনে কফিনে আব্দুল্লাহ হাত্তার মরদেহ। তার পাশেই একটি চেয়ারে বসেছেন আহমদ মুসা। বলে যাচ্ছেন তিনি কাহিনী। গুলিবিদ্ধ তার বাম হাতটি ব্যান্ডেজ করা। নিচ্ছিদ্র নীরবতা দরবার কক্ষে। বিমান কিডন্যাপ থেকে শুরু করে জাহাজের সমগ্র কাহিনী শেষ করে চুপ করল আহমদ মুসা। কাঁদছে সকলেই। গাল বেয়ে গড়িয়ে পড়ছে তাদের চোখের পানি। কিন্তু জাহাজ দখলের কাহিনী শুনতে শুনতে তাদের সে চোখ শুকিয়ে গেছে। সম্মোহিতের মতো তারা শুনছে এক অপরূপ কাহিনী। আহমদ মুসা কথা শেষ করলেও তাই কেউ কথা বলতে পারল না। ধীরে ধীরে উঠে দাঁড়াল মূর হামসার। আহমদ মুসার পাশে এসে দাঁড়াল সে। আহমদ মুসা উঠে দাঁড়াল।
আহমদ মুসার একটি হাত তুলে নিয়ে সে কর্মীদের উদ্দেশ্য করে বলল, মিন্দানাও সোলো দ্বীপপুঞ্জের দুঃখী ভাইয়েরা, আমরা এঁকে চিনি না, জানি না, আর আমরা এর প্রয়োজনও বোধ করি না। আমরা জানি আমাদের নেতা আমাদের মাথার মণি। মিন্দানাওয়ের অমর সন্তান আবদুল্লাহ হাত্তা, যার হাতে মহা দায়িত্বের মহাভার দিয়ে গেছেন, আমরা তার আনুগত্য করব। আমরা তাকে প্রতি পদক্ষেপে অনুসরণ করব। সমগ্র দরবার সমস্বরে বলে উঠল, আহমদ মুসা জিন্দাবাদ, প্যাসিফিক ক্রিসেন্ট ডিফেন্স, পিসি দ্য আর্মি জিন্দাবাদ, স্বাধীন মিন্দানাও সোলো সালতানাত জিন্দাবাদ। মুর হামসার। আহমদ মুসার জামার কলারের ব্যাগ ব্যান্ডে পিসিদার প্রতীক কালো ব্যাজ পুড়িয়ে দিল। হাত ধরে নিয়ে বসাল আবদুল্লাহ হাত্তার শূন্য আসনে। আহমদ মুসা উঠে দাঁড়াল। কর্মীদের উদ্দেশ্য করে বলল সে, মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের ভাইবোনেরা, মরহুম আবদুল্লাহ হাত্তার লাশ সামনে নিয়ে আমি জাহাজেই শপথ নিয়েছি, ক্লু ক্ল্যাক্স ক্ল্যান এবং তার সাম্রাজ্যবাদী মুরব্বীদের হাত থেকে মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জকে রক্ষার জন্য আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দান করব। আমি আবার সেই শপথেরই পুনরাবৃত্তি করছি। থামল আহমদ মুসা। আবার শুরু করল সে, আমার পরিচয় সম্পর্কে কি বলবো? আমি জাতির একজন দীন খাদেম। সমগ্র বিশ্বই আমার বাসগৃহ। আল্লাহর বড় আদরের সৃষ্টি মানুষ আমার আপনজন। আমি সাইমুমকে নেতৃত্ব দিয়ে আসছি। ফিলিস্তিনের কাজ শেষ করে যাচ্ছিলাম মধ্য এশিয়ায়, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে এসেছেন মিন্দানাওয়ে। যতদিন না মিন্দানাওয়ের। আহমদ মুসা কথা শেষ করতে পারল না। চাঞ্চল্যের সৃষ্টি হল দরবার কক্ষে। তার সাথে গুঞ্জনও। স্লোগান উঠল কর্মীদের মধ্য থেকে, ফিলিস্তিন বিজয়ী আহমদ মুসা জিন্দাবাদ, মজলুম মানবতার মহান দরদি আহমদ মুসা জিন্দাবাদ, সংগ্রামী সাইমুম জিন্দাবাদ, নয়া সাইমুম পিসিদা জিন্দাবাদ। গভীর রাত। জাহাজ থেকে পাওয়া কাগজপত্র পরীক্ষা করে ওগুলো রেখে দিল আহমদ মুসা। জাহাজ থেকে যে অস্ত্র পাওয়া গেছে তা দিয়ে এক ডিভিশন সৈন্যকে অস্ত্রসজ্জিত করা যায়। অস্ত্রের মধ্যে দূরপাল্লার ১৫০ মিলিমিটার কামান এবং ক্ষেপণাস্ত্রও রয়েছে, কিন্তু আহমদ মুসাকে উত্তেজিত করে তুলেছে লোহার সেই গোল সিলিন্ডার। তালিকার বক্তব্য অনুযায়ী ওগুলো রেডিয়েশন বম্ব। মিন্দানাওয়ের নান্দিওনা ও লানাদেলের মুর জনপদ কি এই রেডিয়েশন বম্ব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে? এই মহাধ্বংসের ক্ষমতা কি তাহলে তার হাতেও এলো? আঁতকে উঠল আহমদ মুসা। আহমদ মুসার এই কক্ষটি মুর হামসারের কক্ষের পাশেই। মুর হামসার পাশের টেবিলেই বসেছিল। তার সামনে মিন্দানাও ও সলো দ্বীপপুঞ্জের এক বিরাট মানচিত্র। মুর হামসার, ডাকল আহমদ মুসা। জি, মাথা ঘুরিয়ে জবাব দিল মুর হামসার। নীলের আতঙ্ক এবার আমরাও সৃষ্টি করতে পারি। নীল আতঙ্ক? একরাশ প্রশ্ন ছড়ে পড়ল মুর হামসারের কণ্ঠে। হ্যাঁ, নীল আতঙ্ক। যে রেডিয়েশন বম্ব দিয়ে ওরা নান্দিওনা ও লানাডেল ধ্বংস করেছে, সে রেডিয়েশন বম্ব এখন আমাদের হাতে। মুর হামসারের মুখে কোনো কথা সরল না, শুধু বোবা বিস্ময়ে। সে চেয়ে রইল আহমদ মুসার দিকে। আহমদ মুসা বলল, জাহাজ থেকে যে কালো বাক্সগুলো নামানো হল, ওর মধ্যে রয়েছে লোহার গোলাকৃতি সিলিন্ডার। সে লৌহ বলের এক জায়গায় রয়েছে লাল সুইচ। অন করলেই অলক্ষ্যে ধীর গতিতে শুরু হবে প্রলয়ঙ্কারী রেডিয়েশন। মানুষ, পশু পাখি, গাছপালার জীবনে নেমে আসবে নীল আতঙ্ক, নীল মৃত্যু। এ রেডিয়েশন প্রতিরোধ করার মতো কোনো উপায় এখনও উদ্ভাবিত হয়নি। এ এক ঘৃণ্য আবিষ্কার, মুসা ভাই। তবুও এটাই আমাদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে বন্ধু। আমরা কি এর প্রতিশোধ নেব? সেটা পরের কথা। কিন্তু আমি ভাবছি, এই মারাত্মক অস্ত্র ক্লু ক্ল্যাক্স ক্ল্যান পেল কেমন করে? হয় পারমাণবিক কোনো রাষ্ট্র তাদেরকে এটা সরবরাহ করেছে,
নতুবা তারা কোনো উপায়ে পারমাণবিক কোনো রাষ্ট্র থেকে এগুলো সংগ্রহ করছে? যেটাই সত্য হোক, এর একটা বিহিত হওয়ার দরকার। তা না হলে এর ব্ল্যাক মার্কেট চলতেই থাকবে। একটু চিন্তা করল আহমদ মুসা, তারপর বলল, কালকেই আমি রেডিয়েশন বম্বের ফটোসহ এমপিআই, মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল এর কাছে খবর পাঠাচ্ছি যে পারমাণবিক কোনো একটি রাষ্ট্রের কাছ থেকে ক্লু ক্ল্যাক্স ক্ল্যান বিপুল পরিমাণ রেডিয়েশন বম্ব জোগাড় করেছে। এগুলোর দুটি ইতিমধ্যেই মিন্দানাওয়ের মুরুদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ফল হবে কি কোনো? নিশ্চয়, দেখবে কেমন হইচই বেঁধে যায়। আহমদ মুসা থামল, ধীরে ধীরে এগিয়ে গেল মিন্দানাওয়ের মানচিত্রের কাছে, ঝুঁকে পড়ল মানচিত্রের উপর, বলতো কোথায় ওরা ঘাঁটি করে বসেছে? মুর হামসার মানচিত্র দেখিয়ে বলল, উপনিবেশিক প্রভুদের কল্যাণে এবং মিশনারি ও ওদের অমানুষিক অত্যাচারে মিন্দানাওয়ের উল্লেখযোগ্য শহরের মধ্যে দিভাও, জাম্বুয়াঙ্গো, কোটাবাটো, ইলিনোয়েজ, ফাগায়ান ইতিমধ্যেই ওদের দখলে চলে গেছে। এছাড়া উপকূলের আরও 15টি জায়গায় ওরা ঘাঁটি তৈরি করে বসেছে। লোকসংখ্যা কত হবে মুর হামসার? লোকসংখ্যা প্রায় 2 কোটি। এর মধ্যে মুসলমানের সংখ্যা সোয়া কোটির মতো। কিছু খ্রিস্টান রয়েছে, আর কিছু রয়েছে প্রকৃতি পূজারী। কিন্তু উপনিবেশিক শাসকদের হিসাবে মুসলমানদের সংখ্যা 40 লাখের বেশি নয়। বিশ্ববাসীর চোখে ধুলো দিয়ে নিরুপদ্রবে মুসলমানদের হজম করে ফেলার লক্ষ্য নিয়েই তারা এ ধরনের প্রচারণা চালিয়ে থাকে। মানচিত্রে অঙ্গুলি নির্দেশ করে আহমদ মুসা বলল, এই আপো পর্বত থেকে আমরা কিভাবে ওদের ঘাঁটিগুলোতে পৌঁছতে পারি? মানচিত্রে বুঝিয়ে দেবার জন্য মুর হামসার আরও একটু সরে এল। আঙুল দিয়ে সে মানচিত্রে পথ নির্দেশ করতে গিয়ে হঠাৎ তার আঙুল আহমদ মুসার আঙুল স্পর্শ করল। চমকে উঠল মুর হামসার, বলল, এ কি, আপনার জ্বর? বলেই সে কাছে এসে আহমদ মুসার কপালে হাত রাখল। আগুনের মতো গরম কপাল। মুর হামসারের মুখ পাংশু হয়ে গেল। বলল, এমন ভীষণ জ্বর নিয়ে আপনি বসে আছেন বলেননি তো? আহমদ মুসা নিজের কপালটা নিজে পরীক্ষা করে বলল, তাই তো, এতটা আমি খেয়াল করিনি। মুর হামসার জোর করে এনে আহমদ মুসাকে শুইয়ে দিল। তার চোখের দিকে চেয়ে সে আরও আতকে উঠল। রক্তের মতো লাল হয়ে গেছে চোখ। শোবার পর আহমদ মুসাও কেমন যেন সংজ্ঞাহীনের মতো হয়ে পড়ল। ব্যতিব্যস্ত হয়ে পড়ল মুর হামসার। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 2টা বাজে। সে তাড়াতাড়ি ছুটে এলো তার ঘরে। দেখল সিঁড়ি বসে আছে। মুর হামসার কিছু বলার আগে সিঁড়ি বলে উঠল, ওকে রাত জাগতে দেয়া কি ঠিক হয়েছে? উনি যে আহত, আপনারা ভুলেই গিয়েছিলেন। কথাগুলো কানে তুলল না মুর হামসার। বলল, ভুল হয়েছে ডাক্তারকে কাছে না রেখে। তুই ওর মাথায় পানি ঢালার ব্যবস্থা করো, আমি ডাক্তারকে ডাকার ব্যবস্থা করেই আসছি। মুর হামসার চলে গেল। সিঁড়ি তাড়াতাড়ি তার কক্ষ সংলগ্ন বাথরুম থেকে একটি বড় বালতি ও একটি প্লাস্টিক নল নিয়ে আহমদ মুসার রুমে ঢুকল। নলের মুখ বাথরুমের ট্যাপের মুখে লাগিয়ে কল ছেড়ে দিয়ে বালতি নিয়ে সে চলে এল আহমদ মুসার মাথার কাছে। আহমদ মুসা অসাড়ভাবে পড়ে আছে। তার চোখ দুটি মুদ্রিত। আহত হাতটি খাটিয়া থেকে নিচে ঝুলে আছে। মুখটি তার রক্তাভ। সিঁড়ি ধীরে ধীরে ঝুলে থাকা হাতটি বিছানায় তুলে দিল। কোন সাড়া পেল না আহমদ মুসার। ঘুমিয়ে পড়েছে কি সে? না, এত তাড়াতাড়ি এইভাবে তো ঘুমিয়ে পড়তে পারেন না। তাহলে কি অজ্ঞান হয়ে পড়েছেন জ্বরের তীব্রতায়? কথাটা মনে হওয়ার সাথে গোটা দেহে তার এক হিম শীতল স্রোত বয়ে গেল। সংকোচ ঝেড়ে ফেলে
সে কপালে হাত রাখল। স্পর্শ করেই চমকে উঠে হাত সরিয়ে নিল সে। এত গরম? নল দিয়ে পানি এসে গেছে। তাড়াতাড়ি সে একটুখানি জলের ঝাপটা দিল আহমদ মুসার মুখে। তারপর মাথার তল থেকে বালিশ সরিয়ে নিয়ে তার দুটি কাঁধ ধরে অতি কষ্টে তার মাথাকে আরও খাটের কিনারায় টেনে নিল। মাথার নিচে বালতি পেতে মাটিতে হাঁটু গেড়ে আহমদ মুসার কাছে একান্ত হয়ে বসল। ডান হাতে পানির নল ধরে বাম হাত দিয়ে মাথা ধুয়ে দিতে লাগল সে। ছোট করে ছাটা চুল, ঘন আর কোকড়ানো, অদ্ভুত কালো রং তার। সমগ্র মাথাটা ভিজিয়ে নিতে বেশ সময় লাগল সিঁড়ির। মাঝে মাঝে আগুনের মতো কপালটাকেও সে ভিজিয়ে দিচ্ছিল। মসৃণ কপাল, দৃঢ় সংবদ্ধ চোয়াল, উন্নত নাসিকা, রক্তাভ ঠোঁট। নিচের ঠোঁটের ক্ষুদ্র একটি নীলাভ তিল অপরূপ লাগছে দেখতে। কেঁপে কেঁপে ধীরে ধীরে খুলে গেল আহমদ মুসার চোখ। সিঁড়ি চকিতে তার চোখ দুটি সরিয়ে নিল আহমদ মুসার মুখ থেকে, কিন্তু আবার বন্ধ হয়ে গেল। আহমদ মুসার চোখ দুটি, ঠোঁট দুটি তার ঈষৎ কেঁপে উঠল। অস্ফুট কণ্ঠে বলল সে, তুমি এ কষ্ট করছ মুর হামসার? বলে আহমদ মুসা তার ডান হাত তুলে সিঁড়ির হাত স্পর্শ করেই চমকে উঠল। চোখ খুলে মাথা ঈষৎ বাঁকিয়ে সিঁড়িকে দেখে জিজ্ঞেস করল সে, কে তুমি? আহমদ মুসার অভাবিত স্পর্শে কেঁপে উঠেছিল সিঁড়ির গোটা শরীর। আহমদ মুসার চোখের সামনে রাজ্যের সমস্ত সংকোচ ও লজ্জা এসে সিঁড়িকে ঘিরে ধরেছিল। তার মুখ লাল হয়ে উঠেছিল। নল ধরে রাখা হাতটি তার কাঁপছিল। প্রায় অস্ফুট কণ্ঠে সে বলল, আমি সিঁড়ি। রাজকুমারী সিঁড়ি? মুর হামসারের বোন? জি। মুর হামসার কোথায়? ডাক্তারের জন্য গেছেন। তুমি কেন? কাউকে ডাকলেই তো পারতে। সিঁড়ি কোনো জবাব দিল না। আরও রাঙা হয়ে উঠল তার মুখ। এই সময় মুর হামসার ঘরে ঢুকল, পিছনে পিছনে ডাক্তার। জেদ্দায় মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল এমপিআই সদর দফতরে আহমদ মুসার চিঠি পৌঁছার পরদিনই বড় বড় সংবাদপত্রে প্রধান শিরোনামায় খবর বেরুল, আণবিক মারণাস্ত্রের কালোবাজারি। বেসরকারি এক সংগঠন রেডিয়েশন বম্ব ব্যবহার করছে। খবরের কোনো সূত্র উল্লেখ না করে লেখা হয়েছে, অ্যাটলান্টিক পারের কোনো একটি আণবিক দেশ থেকে বহুসংখ্যক রেডিয়েশন বম্ব তথাকার এক বেসরকারি সংগঠনের হাতে গিয়ে পৌঁছেছে। সংগঠনটি ইতিমধ্যেই দুটি বোমা ফিলিপাইনের সংঘাত সংক্ষুব্ধ একটি দ্বীপের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভয়ঙ্কর রেডিয়েশনের শিকার হয়ে প্রায় ২,০০০ আদম সন্তান নীল মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শান্তিকামী বিশ্ব এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। এ খবর প্রকাশিত হওয়ার একদিন পরে বিশ্বের প্রায় সকল সংবাদপত্রে এক চাঞ্চল্যকর খবর বেরুল। খবরটি হল, পারমাণবিক মারণাস্ত্র লাপাত্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আণবিক অস্ত্রাগার থেকে বেশ কিছু সংখ্যক ক্ষুদ্রাকৃতি রেডিয়েশন বম্ব হাওয়া হয়ে গেছে। মনে করা হচ্ছে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র এই মারাত্মক অপহরণের কাজ সম্পন্ন করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্র উদ্ঘাটনের সমূহ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে প্রধান বিচারপতির নেতৃত্বে কতিপয় কংগ্রেস ও সিনেট সদস্য সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। খবর পড়ে আহমদ মুসার মুখে ফুটে উঠল এক টুকরো হাসি। ট্রিপল সির রেডিয়েশন বম্ব সংগ্রহের পথ বন্ধ হল। মুর হামসারের দিকে চেয়ে আহমদ মুসা বলল, মিন্দানাওবাসীদের সামনে সেই নীল আতঙ্ক আর নেমে আসবে না। নান্দিওনা ও লানাদেলের ঘটনার পুনরাবৃত্তি হয়তো এর পরে আর ঘটবে না। মুর হামসার মুখ টিপে হেসে বলল, রুট থান্ডারের প্রথম বিজয় এটা। বিজয় রুট থান্ডারে নয় বন্ধু, এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। এ ধরনের বিজয় ব্যক্তির মধ্যে সীমিত হয়ে পড়লে বা ব্যক্তির মধ্যে সীমিত করে ফেললে তা
স্বার্থতুষ্ট হয়ে থাকে এবং আর এক অন্যায়ের সৃষ্টি হয় তা থেকে। এ ধরনের রাজতান্ত্রিক ব্যক্তিবাদের কবর রচিত হয়েছে ১৩০০ বছর আগেই বন্ধু। মূর হামসার মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার নেতার দিকে, বলল, আমাদের এতদিনের কল্পনার আহমদ মুসার চাইতে বাস্তবের আহমদ মুসা অনেক অনেক বড়।